এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। উষার লাজুক নজর ঝুঁকে স্থির হলো নিজের হাতের কর্পূটে। নিটল ওষ্ঠাধর কম্পিত হতে গিয়েও থমকালো, হলো নিস্তব্ধ। কি জবাব দিবেও? মিছে মিছে উত্তরবিহীন তার কাছে কোনো সদুত্তর সাজানো নেই। থাকলেও সেই উত্তরে মিশে আছে ভয়াবহ প্রলয়। প্রহর নির্মল শ্বেত পাঞ্জাবির হাতা গুটিয়ে পৃষ্ঠপুষ্ট কোণল পর্যন্ত গুছিয়ে রাখলো। তপ্ত দুপুরে ধোয়া ওঠা কফির মগে তীক্ষ্ণ নজর নিবিষ্ট রেখেই শান্ত কণ্ঠে বলে ওঠে, তুই সত্য লুকাতে চোখ নিচু করে ফেললি, কিন্তু তোর এই নত মাথা আমাকে সুন্দর করে উত্তর দিয়ে দিল। এই অপূর্ণ অপ্রকাশিত ভালোবাসা থেকে পালাতেই এত জলদি বিয়ে করে নিচ্ছিস? উষা আধু বদনে ক্ষীণ স্বরে বলল, পালাতে হলে কবে এই বাড়ি ছেড়ে দিতাম ভাইয়া। পালিয়ে যাচ্ছি না, শুধু মনে হলো জীবনটা গুছানো প্রয়োজন। প্রহর বক্র চাউনি নিক্ষেপ করে জিজ্ঞেস করলো, তুই কি আমার সাথে কথা বলতে লজ্জা পাচ্ছিস? তড়াক করে সোজা হয়ে বসে উষা, ব্যগ্র হয়ে বলল, না ভাইয়া, লজ্জা পাচ্ছি না। তুমি আমার মনের কথা ধরে ফেলেছো, এটাই আমার জন্য অনেক। বাবা ছাড়া কেউ জানতো না। নিজের মধ্যে কয়েক বছর ধরে লুকিয়ে রেখে ধীরে ধীরে মরে যাচ্ছিলাম মনে হচ্ছিল। এই যে তোমার কাছে এখন মন খুলে বলতে পারছি, কত ভালো লাগছে জানো। যাকে এত বাসিস তাকে কখনো জানাবি না? প্রহরের সোজা সাপটা প্রশ্নসূচক বাক্য শুনে উষার অন্তঃপুর অশান্ত হয়ে ওঠে। চিত্তে শুরু হয় শঙ্কার তোলপাড়, মিশন আকম্পন কণ্ঠস্বর। না ভাইয়া, আমি প্রত্যয় ভাইকে কখনো বুঝতে দিতে চাই না আমি তাকে পছন্দ করি। নয়তো আমি ভাইয়ার সামনে দাঁড়াতে পারবো না। সবসময় মনে হবে ভাইয়া তো আমাকে ভালোবাসেনি, তাহলে আমি কেন ভালোবাসা প্রকাশ করে আমাদের সম্পর্কে রূপ বদলে দিয়েছি। আমি যেমন করে সহজে ভাইয়ার সাথে মিশতে পারি, এটা জানার পর আর স্বাচ্ছন্দ্যে মিশতে পারবো না। এমনকি ভাইও আমার সাথে দূরত্ব বজায় রাখবে, কথা বলবে না আগের মতো। তোমার কাছে একটা অনুরোধ ভাইয়া, এটা কাউকে বলো না। দূরে চলে গেলেও আমি আগের মতোই তোমাদের আদরের জায়গায় থাকতে চাই। প্রত্যয় ভাইয়ার ভোরের পাখির ডাক থেকে বঞ্চিত হতে চাই না। প্লিজ ভাইয়া। সিগারেটের ছোঁয়া ঈষৎ পোড়া ঠোঁটে স্মিত হাসির সমেত প্রহর উঠে দাঁড়ায়। উষাকে উদ্দেশ্য করে বলে, আমি অনেক আগেই প্রত্যয়ের জন্য তোর ভালোবাসা বুঝে গিয়েছি। শুধু সামনে কি হবে সেটার অপেক্ষায় ছিলাম। প্রত্যয় মৃন্ময়কে না চাইলে আমি ধরে বেঁধে ওকে তোর বানিয়ে দিতাম। দেখ, আমি তোর কাজকর্মে বুঝে গেলাম তুই ওকে ভালোবাসিস, কিন্তু গর্ধবটা বুঝলো না। একদম নিষ্ঠুর মতো কথা। চোখের সামনে ভালোবাসা কানার মতো না দেখে চলে যাচ্ছে। আমার তো সন্দেহ হচ্ছে আদৌ গাধাটা মৃন্ময়ী নামের মেয়েটাকে ভালোবাসে কিনা। ওর তো আবার মেয়েদের সাথে টাইম পাসের খারাপ স্বভাব আছে। উষা দাঁড়িয়ে বলল, সত্যি বাসি ভাইয়া, নয়তো এত মাস কি পেছন পেছন ঘুরতো। প্রহরের মোবাইল বাজছে। কলটা তার সেক্রেটারির। 2 রাত পার হলে গ্রামের চেয়ারম্যান ইলেকশনের জন্য মনোনয়ন দেওয়া হবে। আশ্চর্যজনক বিষয় হলো, এবার উজ্জ্বল সাহেবের বিপরীতে যে ব্যক্তি সর্বদা লড়াই করেন সে ইলেকশনে পদপ্রার্থী হবেন না। এবার নতুন কেউ উজ্জ্বল সাহেবের বিপরীতে লড়বেন। মানুষটাকে জানার জন্যই লুক লাগিয়েছে সে। হয়তো জেনে গেছে। দুজনের কথার মধ্যে তৃতীয় কারো অস্তিত্ব দখলদারি অপছন্দ তার। কলটা কেটে দিয়ে মোবাইলটা বন্ধ করে দিল। মুখভঙ্গি শক্ত হলো কিছুটা। নিরলস কণ্ঠে বলল, তোকে একটা কথা বলি উষা, এটা হয়তো তুই খারাপ দিকে নিবি, নয়তো সঠিকটা উপলব্ধি করে ভালো ভেবে মনে জায়গা দিবি। আমাদের ছেলেদের জেদটা বেশি। যেতে আশেপাশের মানুষকে পরোয়া করি না। যেটা চাই মানে চাই। পছন্দ হওয়া কোনো কিছু যদি আমাদের বিপরীতে থাকে, এক প্রকার আক্রোশ জমা হয় মনে। তখন উদ্দেশ্য হয়ে দাঁড়ায় হাসিল। যে কোনো উপায় হাসিল করতেই হবে। প্রত্যেকে আমি ছোট থেকেই চিনি। ওর জেদের পাল্লা আমার থেকেও ভারী, সেটা তুইও জানিস। যেটা কেউ ভালোবাসা বলে দাবি করছে, যেটা ছাড়া বাঁচবে না বলছে, হতে পারে সেটা তার জেদেরই অংশ। কারণ মৃন্ময়ী মেয়েটার কাছে পদে পদে প্রত্যাখ্যান পেয়েছে সে। তুই যে আজ শাড়ি পরেছিস ওর কথাই, রাইট? গত রাতে রুমে যাওয়ার সময় প্রত্যয়ের লাস্ট কথাটা আমার কানে এসেছে। বিয়ের কথাটা শুনে মন মরা হয়ে থাকছে। আমার বড় আব্বুর সাথে এক চুট বেয়াদবিও সেরে ফেলেছে। তার একটাই কথা, এখন তোকে বিয়ে দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না?
তোকে ছাড়া ওর অভ্যাসগুলো শেষ হয়ে যাবে বলে? না, ব্যাপারটা অন্য কিছু। উত্তরটা আমি জানাবো না তোকে, জানাবে সময়। আর তুই যদি কষ্টে বিয়েতে রাজি না হয়ে স্বেচ্ছায় মন থেকে হয়ে থাকিস, তাহলে বলবো পিছু হটিস না। ভালো কিছু অপেক্ষা করছে তোর জন্য। শাড়িতে তোকে অসম্ভব সুন্দর লাগছে। একটা সেলফি তুলবি ভাইয়ের সাথে? উষা মাথা হেলিয়ে হ্যাঁ বোঝালো। মলিন মধ্যাহ্নে মুঠোফোনের ক্যামেরায় বন্দি হলো ভাই বোনের দারুণ এক মুহূর্ত। পরক্ষণেই দ্বিধান্বিত মন নিয়ে কফির মগ হাতে তুলে নেয় উষা। নিগড় চিন্তায় আচ্ছন্ন হয়ে পড়ল মন মস্তিষ্ক। প্রহর ভাইয়াকে মৃন্ময়কে প্রত্যয়ের জেদ বলল, এটা কিভাবে সম্ভব? নিঃসন্দেহে অসম্ভব এটা। মৃন্ময়ের জন্য নিজেকে কষ্ট দেওয়া, রাত বেরিতে ছুটে যাওয়া, বিয়ের প্রস্তাব পাঠানো, বেহায়া হয়ে ওঠা, এত কিছু কেবলই জেদ। প্রহর ভাইয়া ভুল করে অযৌক্তিক কথা বলে না। তাহলে এসব? কোথাও প্রশ্ন একটা থেকে যায়। উষা নিজেকে বোঝালো প্রত্যয়ের ওর প্রতি ভালোবাসা স্বাভাবিক। মন ভেবে বাসতেই পারে। মনের জন্য অস্থির হওয়াটাও নর্মাল। সেই মৃন্ময়কেই ভালোবাসি। মেয়েদের সাথে টাইম পাস আর ভালোবাসা এক নয়। ফোন আলাপে সময় নিয়ে কথা বলা আর পিছু পিছু পাগলের মতো ছুটে যাওয়া ঢের তফাৎ। কফি নিয়ে রুমে ঢুকলো। প্রত্যয় বিছানায় নেই। ওকে দিয়ে দেখলো বারান্দায় দাঁড়িয়ে আছে। সূক্ষ্ম একটা নিঃশ্বাস ছাড়লো উষা। তার স্বরে ডাকলো, কফি নিয়ে যাও ভাইয়া। বারান্দা থেকে রাগান্বিত স্বর এলো তীব্র গতিতে। সকালে আসিস না কেন? বুয়াকে পাঠিয়েছিলাম, দরজার ভেতর থেকে আটকে ঘুমাচ্ছিল, তাই আর ডাকিনি। তাছাড়া আমার একটা ক্লাস ছিল, মেডিকেলে যেতে হয়েছে, সামনে পরীক্ষা। প্রয়োজনীয় ক্লাসগুলো কিভাবে মিস করি বলো? বেরিয়েছে রুম থেকে। ক্রোধ মিশ্রিত দৃঢ় স্বর। উষার ভেতরটা কম্পিত হলো, জখম হলো রূঢ় স্বরে। ফিরে চলে যেতে নিলে ঝড়ের ব্যাগে সে ওর হাতটা চেপে ধরল প্রত্যয়। হিস হিসে বলে উঠল, বিয়েতে হ্যাঁ বলার সময় মনে ছিল না সামনে পরীক্ষা? আমাকে সকালে ডেকে দেওয়ার সময় তোর মনে হলো সামনে পরীক্ষা? জামাইয়ের মুখ না দেখে আমাকে অবহেলা? আমাকে এখন অপছন্দ তোর? আকস্মাৎ হ্যাচকা টানে উষা শুরুতে চমকালেও প্রত্যয়ের কথাগুলো শুনে শীতল হয়ে গেল কণ্ঠ, খানিকটা উত্তাপ। এগুলো কেমন অসভ্যতামি ভাইয়া? হতেই পারে আমার হবু হাজবেন্ডের চেহারা আমার পছন্দ, এতে তোমার অবহেলা কোথায় হলো? তুমি কি চাও বিয়ে না বসে এই বাড়িতে তোমাদের সামনে থেকে থেকে বুড়ি হই? আমার ভবিষ্যৎ নেই, সংসারের স্বপ্ন নেই, যেখানে আমি বলছি বিয়ে করেও পড়াশোনা চালাতে পারবো, তাতে তোমার কি সমস্যা? প্রত্যয় ঝটকা মেরে হাতটা ছেড়ে দিল। কৌতুক মিশলে হাসিতে বলে উঠল, ঠিকই তো, আমার কি সমস্যা? বলে হাত দিয়ে টেবিল থেকে কফি ভর্তি মগটা ছুঁড়ে ফেললো দূরে। সিরামিকের চিত্রিত মগটার টুকরো টুকরো অংশ ছড়িয়ে ছিটে পড়ল মেঝেময়। উষারক্ষী কুটুরে ভয় জমা হলো। প্রত্যয়ের দিকে তাকালো ভীত দৃষ্টে। তোয়াক্কা করলো না প্রত্যয়, বরং বলল, আমি জীবনে অনেক দোষ করে ফেলেছি, এলোমেলো করে ফেলেছি নিজেকে। চল এখন নিজ হাতে তোর বিয়ের আয়োজন করে পুণ্যের কাজ করি। উষা নিস্পন্দ নীরব। ক্ষণে ক্ষণে পাল্টাচ্ছে প্রত্যয়ের কথা, ভাবভঙ্গি। গতকাল থেকে হঠাৎ কি এমন হলো যে সেকেন্ডে প্রত্যয় এমন অদ্ভুত আচরণ শুরু করেছে? তোর বিয়ের লেহেঙ্গা কি রঙের? অতিশয় অবাকতা গভীরভাবে ছুঁয়ে দেয় উষাকে। বিস্ময়ে আবিষ্ট হয়ে জবাব দিল, মেরুন। সুন্দর কালার। নিচে যা এখন, আমার রুমে আর আসিস না, নয়তো তোর জন্য খারাপ হয়ে যাবে। কি হবে? উষা হতবাক। প্রত্যয় দরজার থেকে পা বাড়িয়ে সাফ সাফ বলে উঠে, অনেক কিছু তুই বুঝবি না। তাড়াতাড়ি বের হ আমার রুম থেকে, আমি তোকে মেরেও ফেলতে পারি। কি? তুই তো দূর হবি না, আমি দূর হই। উষার মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। স্নায়ুযুদ্ধ চলছে অভ্যন্তরে। দরজার দিকে তাকিয়ে দেখে প্রত্যয় দাঁড়িয়ে আছে। তাকিয়ে আছে ওর দিকেই, নিষ্পলক নির্নিমেষ। চোখে চোখ আটকাতেই কেঁপে উঠল গলা। তোর হবু হাজব্যান্ডের অ্যাড্রেস আর নাম্বারটা দে। কেন? স্পেশাল মিট করব, এত আয়োজন করে তুলে দিব, আগে একবার বরকে দেখব না? তোকে আদিম যুগের মেয়ে লাগছে, যার কিনা বিয়ের আগে বর দেখতে নিষেধ। উষা দ্রুত বলল, ছেলে রাজি ছিল, আমি ইচ্ছে করে মিট করিনি। আমি করব, নাম্বার দে। সম্মুখের পুরুষের ভাবগতি যথেষ্ট সন্দেহজনক। অত্যন্ত নিরুপায় হয়ে নাম্বারটা দিল উষা। ওরও তো আজ বিশেষ একজনের সঙ্গে মিট করার কথা। মেয়ের আগে সব সমাধান করে দিয়ে যেতে চায় ও।
বাবাকে বলেছে বিয়ের পরও 2 বছর এখানে থাকবে, কিন্তু সত্য এটাই চলে যাবে সেখান থেকে। অন্যের অর্ধাঙ্গিনী হয়ে প্রত্যেককে চোখের সামনে অপলক দেখে দেখে সব কিছু বিগড়ে দিতে চায় না, বাড়াতে চায় না চাপা যন্ত্রণা। যেই নতুন মানুষটার সাথে ওর জীবন জড়াতে যাচ্ছে তাকেও বিন্দু মাত্র ভালোবাসে না। সংসারটা প্রকৃতির ধরা বাঁধা নিয়মেই করবে, ততদিনে যদি ভালোবাসা জন্মায়। নিশাদকে ঠেলে ঠুলে রেডি করে ওর ছোট ফুপুর সাথে বাস স্ট্যান্ডে পাঠিয়ে দিল রুকেয়া। মা কেন এমনটা করলো, নিশাতের মনে প্রশ্ন জেগে আছে। বার কয়েক ছোট ফুপুকে জিজ্ঞেস করেও কারণ জানা গেল না। কয়েক মিনিটের মাথায় শিমুল এবং আলতাকে গাড়ি থেকে বেরিয়ে আসতে দেখে হতবাক হয়ে গেল। প্রশ্নবিদ্ধ দৃষ্টি গিয়ে পড়ল ছোট ফুপুর উপর। তিনি আলতু হেসে বললেন, তোর বাবাকে বলে এসছি তোকে নিয়ে আমার শ্বশুরবাড়িতে বেড়াতে যাচ্ছি, কিন্তু সত্যিটা হলো ঢাকা যাচ্ছি আমরা প্রহরের কাকাতো বোনের বিয়েতে। সকাল থেকে অনেকবার কল দিয়েছে মেয়েটা, বললো যে কোনোভাবে তোকে নিয়ে যেন বিয়েতে উপস্থিত হই। প্রহরও বললো তার ঘুমন্ত পরিটাকে যেন নিয়ে যাই। নিঃসতের কপুলদয় লালের আস্তরণে ছেয়ে গেল। লজ্জায় মুখ ফিরে নিল। মা এবং ছোট ফুপু ওকে এভাবে সাপোর্ট দিবে কল্পনা করেনি সে। প্রহর ভাই মানুষটার মন জয় করার নিখুঁত গুণ আছে বলে মনে করে ও। যেই মা ওকে প্রহর ভাইকে ভালোবাসার অপরাধে মারলো, মোবাইলে কথা বলার পর আদরে ভরে তুললো ওকে। কি জানি কোন ধরনের ম্যাজিক করলো প্রহর ভাই। হুট করে উষার বিয়ের কথা কর্ণপাত হতেই যার পরনায় অবাক হয় আলতা, শিমুল, নিঃস্বাদ সকলেই। ওদের পৌঁছাতে প্রায় সাঁঝের লগ্ন পেরিয়ে ধরণী তলে নেমে এসেছে আধার। টিমটিমে রঙিন আলোতে চমৎকার দেখাচ্ছে বাড়িটাকে। উষার সাথে দেখা হয়নি, এসে শুনলো সে নাকি কি এক কাজে বেরিয়েছে, কাউকে বলে যায়নি। প্রত্যেকে দেখলো ব্যস্ত হাতে ডেকোরেশনের লোকের সাথে কাজ করতে। নিঃস্বাদকে দেখতে পেয়ে শুধু এতটুকু বলল, জার্নি করে এসেছিস, রেস্ট নেই। কাঙ্ক্ষিত মানুষটার সাক্ষাৎ একবারও পেল না ও। এই বাড়ির প্রতিটি আনাচে কানাচে চোখ বুলিয়ে অবাধ্য মনকে বোঝাতে শেষমেশ থামলো প্রহরের রুম হতে কিঞ্চিত দূরত্বে। আর একটু যেতে নিয়েও থেমে গেল পা দুটো। মুখটা প্রচণ্ড ডিপ ডিপ করছে। যাবে না সিদ্ধান্ত নিয়ে উল্টো ঘুরতে শব্দ হলো দরজা খুলবার। আর বাকি দেখার আগে শোনা গেল হৃদযন্ত্রের ক্রিয়া বেগতিক করে তোলার স্বর। মামু জান আমার বাপের বিরুদ্ধে লড়াই করার জন্য চেয়ারম্যানের ইলেকশনে দাঁড়াচ্ছে। মাথাটা খুব গরম, দৌড়ে গিয়ে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আয় নিশু, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা আছে তোর সাথে। এক গ্লাস নয়, বরং এক জগ পানি নিয়ে নিশাত হাজির হলো তার ঘন ঘন রূপ পাল্টানো প্রহর ভাইয়ের দোরগোড়ায়। দরজা বন্ধ। খানিক সময় আগে না কঠিন মুখে পানি চেয়ে করার নির্দেশ করলো ওকে, অথচ এখন দরজা লাগানো ভেতর থেকে। গেরগেটি নাকি প্রহর ভাই? এই ভালো এই খারাপ, এই বুঝি শরতের আকাশে উড়ন্ত শুভ্র সুখে আচ্ছাদিত মেঘ, আবার বুঝি কৃষ্ণাভ মেঘের দেশের বিশ্বাস রাজা। মানুষ চেনা বোঝা ভয়ঙ্কর দুরূহ। নিঃস্বাতের অন্তরের গহিনে ডিম ডিম ঝমঝম করে ঢাক ঢোল বাজছে। চিন্তা হচ্ছে আব্বা কি সত্যি নির্বাচনে দাঁড়িয়েছে? ওর ক্ষুদ্র বয়স থেকে জানা তথ্য মোতাবেক রাজনীতি বিশেষ একটা পছন্দ করেন না আব্বা। তাহলে এটা কি করে সম্ভব? না জানি কেমনতর কথা শোনাতে আলাপ আলোচনার কথা বলে ডাকিয়েছে প্রহর ভাই। চিকন হাত দিয়ে কাঠের দরজার উপর কয়েকটা টোকা দেয় নিঃস্বাদ। সঙ্গে সঙ্গে দরজা খুলে যায়। গম গমে একটা আওয়াজ আসে, আয়। চোখের পলক ঝুঁকিয়ে ছোট ছোট পা ফেলে ভেতরে আসে সে। চোখের কোণা দিয়ে দরজার দিকে তাকায়। খেয়াল করলো দরজা লাগিয়ে ঠায় দাঁড়িয়ে আছে গরম মেজাজের মানুষটা। চাহনি মেলে রেখেছে ওর পানে নিষ্পলক স্থির। দ্রুত গতিতে নজর সরে জগটা ব্যাট সাইডের টেবিলের উপর রাখলো। মাথা নত করে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। এই মাথা এখন তোলা যাবে না। মাথা তোলা মানে হাতছানি দিয়ে বিপদকে আলিঙ্গন করবার নিমন্ত্রণ জানানো। অমুক সত্য কথা হলো ওর অমন ছোট বুকে অত বড় বিপদ আটবে না। সুতরাং আলিঙ্গন করার বিষয়খানা নিতান্তই তুচ্ছ, একেবারেই বাতিল। গোপনে নিঃশব্দে প্রলম্বিত শ্বাস টেনে নিয়ে ওই যে বুকের কোথাও ঘাপটি মেরে বসে অবিরত লাভ ডাব শব্দ করে চলেছে, সেই নিরীহ অঙ্গকে বাহবা দিল। ছোট কলিজা বড় করলো। অতপর ডিমে ডিমে তালে এগিয়ে চলল দরজার দিকে। নিঃস্বাদ যেদিন থেকে জানলো প্রহর ভাই তাকে চায়, সেদিন থেকে ভিতরে ময়ূর নাচে প্যাখম মেলে। প্রেম প্রেম পায় ভীষণ। আর কিঞ্চিত কিঞ্চিত সাহসও কিছুকে দেয় তার মন মাঝারে। প্রহর দরজায় হেলান দিয়ে সরু চোখে চেয়ে প্রশ্ন করলো, কোথায় যাচ্ছিস আর মাথা নুইয়ে রেখেছিস কেন? আজ কি তোর বিয়ে? শরম লাগছে?
4টা প্রশ্ন। ক্রমাগত প্রশ্নের তোপে দাঁড়িয়ে পড়ল নিশাত। মাথা নাড়ালো বাঁ দিকে একবার, ডান দিকে একবার। শুনল অসহিষ্ণু গলা। মাথা নেড়ে কোনটার উত্তর দিলি? মুখে কথা বলতে পারিস না? মৃদু ধমকে অল্প মনক্ষুণ্ণ হলো নিশাতের। গত 2-1 দিন ধরে বেশ আহ্লাদে হয়ে উঠেছে সে। প্রহরের তেজের হলকায় আহত হতে নারাজ সে ভীষণ। ভালোবাসলে কি আঘাত করা যায়? এমন করে রসকসহীন গলায় কথা বলে কেউ? সে তো শুনেছে ভালোবাসলে প্রেমিকরা কাব্যিক কাব্যিক কথা শোনায়। ওদের ক্লাসের শেফালি নামের মেয়েটা যে প্রেম করে, তার প্রেমিক কত মোহনীয় চিঠি লিখে, ছন্দ লিখে, গান শোনায়। প্রেম প্রেম মিষ্টি কথা বলে। ক্লাস 8 থেকে প্রেম করে শেফালি ওদেরই ক্লাসের এক ছেলের সাথে। একদিন তাকে আর শিমুলকে ভাঁজ করা একটা কাগজ দেখালো। লাজুক গলায় বলে, এটা আমার প্রেমিক দিয়েছে, দেখ কি ছন্দ লিখেছে আমার লেগা। শিমুল কাগজটা ছু মেরে নিয়ে জোরে জোরে ছন্দটা পড়েছিল। তুমি ফুল আমি পাখি, চলো দুজন মিলে হাঁটি, জান বলো না একবার ভালোবাসি। সম্মুখে জল জ্যান্ত উপস্থিত শ্যামবর্ণের পুরুষটা নিঃসৎকে অমন মধুমাখা বাক্য কেন শোনায় না? কথা বলবে না ও। এই লোক সর্বদা ওকে অপমান করার সুযোগ হারিকেন দিয়ে খুঁজে বেড়ায়। একবার তো বলল থাপ্পড়ই নাকি ভালোবাসা। থাপ্পড় মেরে গাল ব্যথা করে দেওয়া ভালোবাসা নাকি গালে চুমু দিলে ভালোবাসা? এসব কবে বুঝবে এই কাঠকুত্থা লোকটা? কবে দিবে চুমুটুমু? কি ভাবছিস তুই? সন্দিগ্ন কণ্ঠস্বর। নিশাত হতচকিত হয়ে পড়ল। পরক্ষণেই মিনমিন করে প্রত্যুত্তর করল, কিছু না। যা গ্লাসে পানি ঢাল। এক জগ কেন আনলি? তোর কি মনে হয় আমার ভিতর শুকিয়ে মরুভূমি হয়ে আছে? নিশাত আবারও মাথা নাড়ালো। এ যাত্রায় চরম খেপে গেল প্রহর। খাপ করে নরম চিবুকটা ধরে ফেলল। উপরে তুলে আদেশ করে, আমার দিকে তাকা। নিশাতের লম্বা পাপড়িগুলো অবাধে ছুঁয়ে আছে ত্বক। অভ্যন্তরে জেগেছে আড়ষ্ট ভাব। চোখ নাকি কথা বলে। তাকালে যদি প্রহর ভাই ওর চোখের কথা জেনে নেয় তবে কি হবে? আলগা করবে না সে পল্লব চূড়া। কারণ চুমুর মতো মারণাস্ত্র সহ্য করার শক্তি এখনো হয়নি তার কোমল দেহে। মেয়ে গিয়ে আমতা আমতা করলো, নিচে মেহমান আছে, আমাকে ছোট ফুপি ডেকেছিল আসার সময়। আমি যাই। দরজা খুলতে পারলে যা। প্রহরের নিরলস ফারেক্ষী গলা শুনে ভারী অবাক হলো। চিন্তায় মগ্ন হলো মন মস্তিষ্ক। শটান দাঁড়িয়ে আছে সেই পুরুষ। মুখচ্ছবি বড্ড অস্বাভাবিক। কালো কুচকুচে মনিজোড়ার চাহনি তুখুর। নিশাত ভীত সন্ত্রস্ত হয়ে বলল, তুমি সরো ভাইয়া। নিশাতকে চমকে দিয়ে প্রহর অতীব শান্ত কোমল ঠান্ডা গলায় বলল, সরে যাব সুইটহার্ট। তোকে রুমে বন্দি রাখার পারমিট নেই আমার কাছে। আগে কিছু কথা বলে নেই, মনোযোগ দিয়ে শোন। ভুল করেও দরজা খোলার চেষ্টা করবি না। তোকে মারবো না, ধমকও দিব না। প্রহর দরজার কাছ থেকে সরে আসলো। হাতের ঘড়ি খুলতে খুলতে বলল, পরশুদিন তোদের বাড়িতে বিয়ের প্রস্তাব যাবে। মামুজান তোর ভাই এক পায়ে খাড়া হয়ে না করবে এটা শিওর, কিন্তু তোর মুখ থেকে যেন কোনো না না আসে। যদি বাপের ভয়েও না করিস আমি তোকে শেষ করে দেব। এত কাল বছর অপেক্ষা করেছি তোর মনে আমার জন্য ভালোবাসার, কারণ আমি জানতাম তুই রাজি না থাকলে তোকে আমার বানানো সম্ভব না। তাই সারা দুনিয়া উল্টে গেলেও তোর মুখ থেকে বের হতে হবে মজুমদার বাড়ির সবার সামনে তুই আমাকে চাস, ঠিক আছে? নিশাতের শরীরের রক্ত চলাচল প্রায় বন্ধ হবার উপক্রম। আব্বার সামনে, সৌরভ ভাইয়ের সামনে ভালোবাসার কথা বলতে হবে ওকে। বুক কাঁপছে তার। প্রহর পানির গ্লাস হাত থেকে নামিয়ে সোজা সাপটা জিজ্ঞেস করলো, ভালোবাসিস তো, নাকি অল্প বয়সের আবেগে পাগল বানিয়ে ছেড়ে দিবি আমাকে? এমনটা করিস না তিলবতী। পাগল হতে রাজি আছি, কিন্তু তোকে ছাড়তে না। নিশাত নিচে নামতেই উষার কাজিন তুবা ছুটে আসলো। উত্তেজিত কণ্ঠে বলে উঠল, হে, কেমন আছো? আমি তুবা, উষা আপির খালাতো বোন। প্রহর ভাইয়ের জন্মদিনে এসেছিলাম, তবে তোমার সাথে কথা হয়নি। হালকা গোলাপি অধরতয় দুদিকে ছড়িয়ে আলতো হাসে নিশাত। তুবার ঝলমলে চেহারায় পূর্ণ দৃষ্টি মেলে শুধায়, আমি নিশাত, প্রহর ভাইয়ার মামাতো বোন। তুবা হাসি হাসি মুখ করে নির্দ্বিধায় উচ্চারণ করলো, আই নো, উষা আপি বলেছে প্রহর ভাইয়ার বিশেষ একজন তুমি। কথাটা শোনা মাত্রই তুবার দিকে বিস্ফোরিত নেত্রে চাইল নিশাত। হতবাক নিস্তরঙ্গ গলায় বলল, বিশেষ?
কিন্তু দেখো না, উষা আপনি মনে হয় বুঝতে ভুল করেছে। আমি ভেবেছি প্রহর ভাইয়া পছন্দের মানুষ বুঝি তুমি। আজ এসে শুনলাম ওনার নাকি এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে, বিয়েও ঠিক। পাত্রিকেও দেখলাম রাজনীতিবিদ এবং ড্যাশিং মডেল, সমীরণ আরবিনের বোন। এই নিশাত জানো, সমীরণ আমার ক্রাশ। তার ব্যাপারে পুরো গবেষণা করা শেষ আমার। তার বোন তনুজাকেও আমি চিনি, প্রহর ভাইয়ার হবু বউ। জানার পর আমি তো অবাক, বিশ্বাসই হচ্ছে না। আমি ভীষণ এক্সাইটেড। তনুজা ভাবি বলেছেন একটু পর ওনার ভাই আসবেন এখানে। আমার বহুদিনের ইচ্ছে পূরণ হতে যাচ্ছে। অনেক অনেক আকাঙ্ক্ষা ছিল সমীরণকে খুব কাছ থেকে দেখার। সম্মুখে ঠায় দাঁড়িয়ে অনর্গল কথা বলে যাচ্ছে তুবা। মেয়েটা নিঃশ্বাস ফেলতেও কপটতা করছে। কথাগুলো বলতে পারলেই তার ভেতরটা হালকা হবে যেন। সেদিকে মনোযোগের ছিটে ফোটাও নেই নিঃশাতের। তার শ্রবণ গ্রন্থি আপাতত তালাবদ্ধ। মন সেই কোন ক্ষণে থমকে গিয়েছে তনুজার আসর সংবাদ শুনে। বক্ষস্থলে ঈর্ষাদের সমাবেশ বসেছে। প্রহর ভাই বলেছে ওকে চাই, ওকে ভালোবাসে। তাহলে তনুজা কেন এখনো আসে এখানে? কি চায় প্রহর ভাই? একদিকে বলছে মজুমদার বাড়িতে বিবাহের প্রস্তাব পাঠাবে, অন্যদিকে অন্য এক রূপবতী নারীকে আংটি পরিয়ে বউ হিসেবে গ্রহণ করবে বলে আশা দিয়ে রেখেছে। নিশাতের কোমল মনে বিভিন্ন চিন্তা কথার মেলা বসেছে। প্রহর ভাই কেন এসব করছে? আসলে উনি কি চায় কিছুই বোধগম্য হচ্ছে না ওর। তুবাকে কাটিয়ে যাওয়ার উদ্দেশ্যে পানসে গলায় বলল সে। এখন যাই, শিমুলের কাছে যাব। ও, শিমুল ভাই ড্রয়িং রুমেই বসে আছে তনুজা ভাবি আরুষি আপু নাহিদ ভাইয়ের সাথে। সেখানেই চলো। আমরা মেয়েরা সবাই একই রঙের শাড়ি পরবো মেহেদি অনুষ্ঠানে আর হলুদের জন্য। তনুজা ভাবি কালার জুয়েলারি সিলেক্ট করে অর্ডার দিয়েছে। ওনার পরিচিত সব পাঠিয়ে দেবে কিছুক্ষণের মধ্যে। এত মিশুকনি। তনুজা তনুজা নামটা কাটার ন্যায় বিচ্ছে নিঃসাতে নরম মাংসপিণ্ডে। শরীর গরম হয়ে উঠেছে, কিরমির করছে দাঁতগুলো। এরকম ঈর্ষণীয় প্রভাব কখনই পড়েনি ওর উপর। কান্না, হাসি, হিংসা সব কিছুর জন্য প্রহর ভাই দায়ী। তনুজার মুখোমুখি হলে অন্তপুরে দ্বিগুণ নয় তিনগুণ তেজে জ্বলে উঠবে হিংসার বন্যের শিখা। নিস্পৃহ কণ্ঠে তুবাকে বলতে চাইল, আমি যাব না, তুমি যাও। আর পূর্বে তুবা টেনে তাকে নিয়ে আসলো জমজমাট আড্ডার স্থানে। সকলের কেন্দ্রবিন্দু তনুজা, সবার মাঝে বসে আছে সে। বেশ বাস অত্যন্ত আকর্ষণীয়, নজর কাড়া। প্রথম চাওয়াতেই যেন চোখ ফিরে আনা দুঃসাধ্য ব্যাপার। কালো নীলের রঙের ঝলমলে ক্যাশগুচ্ছ পনিটেল স্টাইলে বাঁধা, পরনে জিন্স, শ্বেত রঙের রাউন্ড শর্ট টপসটা সডুল কোমর পেরিয়ে হাঁটু অব্দি নেমে এসেছে। গলায় নীল স্কার্ফ পেঁচানো। নিশাত একেবারে অনিচ্ছায় নিজের দিকে হতাশ দৃষ্টি ফেলল। পরনে তার সাদা মাটা একটা গোলাপি থ্রি পিস। তার কিশোরী মনে উজ্জ্বল তরঙ্গ খেলে যাচ্ছে। সে কোন অংশে কম? চাইলেই তনুজার মতন ড্রেস পরতে পারে। ওর পরিবার রাজনীতি করে না, ভাই মডেল না, কিন্তু আর্থিক দিক থেকে অনেকাংশে কম নয়। যথেষ্ট সচ্ছল। অভ্যন্তরের অদ্ভুত জ্বলনি কমাতে স্বয়ং নিজেকেই হাজার হাজার শত শত বোঝ দিল। হেই স্লোগানাইস্ট ডিয়ার নিশাত, তুমি ওখানে দাঁড়িয়ে কেন? এদিকে এসে বসো। উচ্ছ্বসিত মধুর একটা কণ্ঠস্বর নিশাতের কর্ণকুহরে প্রবেশের সুযোগ পেয়ে গেল অনায়াসে। মিষ্টি স্বরের মালিক ফিরিয়ে আনলো ওর চেতনা, আকৃষ্ট করলো আরো বেশি করে নিজের পানে। তাকালো আরো শিমুল নাহিদ সব তাকে দেখছে তাকে। তুবা পুনরায় ওর হাতটা ধরে আসরে প্রবেশ করলো, বলল, আরুষি আপু তোমার আমার 2 বছরের সিনিয়র, আমার আপন রক্তের বোন। আরশি ধমকে উঠল। চারিধারে খিলখিল হাসির আওয়াজে তুবা চিৎকার করে উঠল। আপু? আরশি উষ্ঠাতর চেপে হাসি থামানোর প্রয়াসে লেগে গেল। নাহিদের কথা বলার আগেই নাহিদ কণ্ঠে একটা গম্ভীর ভাব নিয়ে জানায়, আমি নাহিদ, আরুষির 3 বছর সিনিয়র, উষার মামাতো ভাই। নিশাত, আমার পাশে বসো। তনুজার সুমধুর গলাটা আবারও নিশাতকে তার দিকে তাকাতে বাধ্য করে। বড্ড মায়া মিশিয়ে কাছে বসার আহ্বান জানালো। নাকচ করতে অসফল হলো নিশাত। বসলো পাশে, নতুবা উপায় ছিল না। না বলে অন্যত্র বসা অবশ্যই জুৎসই হতো না। সবাই ওকে বেয়াদব ভেবে বসে থাকতো নিশ্চিত।
তনুজার অপর পাশে বর্ষার শিমুলকে পরিপূর্ণভাবে অবজ্ঞার সমুদ্রের লহুমায় ছেড়ে দিল। তরঙ্গকে ভাসিয়ে মিন্দাসে নিয়ে যাক, অতল গহ্বরে ডুবে নিঃশ্বাস করে ফেলুক, নিরুদ্দেশ করুক, তাতে এক ফুটা ভ্রুক্ষেপ করার সময় স্পৃহা কোনোটাই নেই নিঃশ্বাসের। কেমন বান্ধবী যে ওর হবু সতীনের পাশে বসে হা হা করে হাসে। শিমুলটা যেদিন প্রেম করবে ঠিক ঠিক ওর জন্য একটা সতীন হাজির করবে নিঃস্বাদ। পাঞ্জাবি পাল্টাতে গিয়ে প্রহরের চোখ আটকালো বিছানায় অবহেলায় পড়ে থাকা শপিং ব্যাগটার উপর। কথার তালে এটা দেওয়ার বিষয়খানা মাথায় ছিল না তার। প্রচুর চাপে কেটেছে আজকের দিনটা। তার অপোজিট আসনে যেহেতু সমীরণ লড়বে, মন্ত্রী হবার স্বপ্নটা অতীব সহজেই পূরণ হবে না। একটার পর একটা চাল চলে যাচ্ছে সমীরণ। আজ মন্ত্রিসভার একটা মিটিংয়ে সমীরণ সবার সম্মুখে বলে বসেছে, যার ছোট ভাই রাত বিরেতে মেয়েদের উত্ত্যক্ত করে সে নেতা হবার যোগ্যতা কিভাবে রাখে। সাথে একটা ছবিও দেখায় সে। ছবিটাতে স্পষ্টত প্রত্যয় মৃন্ময়ীর হাত ধরে টানছে। দেখে যে কেউ বুঝবে এতে মেয়েটার বিন্দু মাত্র সম্মতি নেই। ঘটনাস্থলে মৃন্ময়ীকে প্রত্যয়ের প্রেমিকা বলে ধামাচাপা দিয়েছে প্রহর, কিন্তু সমীরণ উঠে পড়ে লেগেছে তাকে সরাতে। সমীরণকে দমানোর নিমিত্তে খেলার গতিটা তার ধরে রাখতেই হবে। শপিং ব্যাগটা নিয়ে নিচে আসলো প্রহর। তাকে দেখে নিশাতের মন ক্ষুণ্ণ হলো। তখন প্রশ্নের জবাবে মাথা নেড়ে হ্যাঁ বলে আর থামেনি সে, সোজা চলে এসেছে। তাকে কিছু বলার থাকলে প্রহর ভাই তৎক্ষণাৎ আটকাতো। নিশ্চয়ই তনুজার জন্যই আসা। বক্ষস্থলে জ্বলন সৃষ্ট হলো। উন্মুখ চেয়ে থাকলো নিঃস্বাদ সামনের দিকে। তনুজা লাফিয়ে ওঠার কার্যে রীতি টেনেছে দ্রুত গতিতে। পায়ে পায়ে চলে গিয়েছে প্রহরের সামনে। নির্ভেজাল মনে রসে রসে বলছে, নেতা সাহেব, এখন আসার সময় হলো আপনার? কখন এসেছি জানেন? আধা ঘন্টা হবে। প্রহরের হাতের শপিং ব্যাগে চোখ জোড়া নিবদ্ধ করে প্রশ্ন করলো পুনশ্চ। এটাতে কি? তনুজার চটাং চটাং কথার ধাঁচে ভালোই বোঝা যাচ্ছে প্রহরের সাথে বেশ স্বচ্ছন্দ ভাব তার। অল্প স্বল্প রাগে নেশাতে রক্ষীপটে লালের আস্তরণ জমতে লাগলো। কান্নার ঢেলা উঠে এসেছে কণ্ঠনালী পর্যন্ত। টনটন করছে সমগ্র দেহ। প্রহর চাইল না ওর দিকে। তনুজার চেহারায় চক্ষুদয় স্থির রেখে তার স্বরে হাঁক ছাড়ল। নিশু, এদিকে আয়। বিলম্ববিহীন নিঃস্বাদ রুষ্ট মুখে এগিয়ে আসলো। প্রহর এবার নজর ওর দিকে রেখে শান্ত গলায় বলল, আজ এটা পড়িস। তনুজা ফুরন কাটল। কি এতে? শাড়ি। কিন্তু আমরা তো শাড়ি অর্ডার দিয়ে ফেলেছি নেতা সাহেব, চলে আসবে এক্ষুনি। প্রহর ঘন ঘন কুচকে কালো সুজরা অল্প উঁচিয়ে প্রশ্নাত্মক বাক্য ছুঁড়ে মারল। কোন রঙের? বিচলিত হলো না তনুজা, বরং শ্যামবর্ণ আদলে মুগ্ধ হয়ে চেয়ে চেয়ে জবাব দিল, সবুজ। নিশুকে সবুজ পড়লে শেওড়া গাছের পেতনি মনে হয়। আপনারা ভয় পেয়ে যাবেন, ওর জন্য হলুদি ভালো। আপনারা বরং সবুজ পড়ুন, আপনাকে সুন্দর মানাবে। নিষাদের কর্ণদয় ঝা ঝা করে উঠল। শপিং ব্যাগটা জোরে টান দিয়ে নিয়ে নিল প্রহরের হাত থেকে। নেচে ছোট কপির রুমের দিকে যেতে যেতে মুখে অনুচ্চারিত শব্দটা মনে মনে 3 বার উচ্চারণ করলো প্রহরের উদ্দেশ্যে। চরিত্রহীন, চরিত্রহীন, চরিত্রহীন। উষা সবুজ জামদানি পরেছে। মাথায়, কানে, হাতে রজনীগন্ধা ও গোলাপের অর্নামেন্টস। ফুলের সুবাস বারংবার ওর হৃদয় নিংড়ে দিতে উদ্যত হয়েছে। মন্থর গতিতে বাড়ির ব্যাক ইয়ার্ডে এলো সে। প্রত্যয় ডাক পাঠিয়েছে। যেতে ক্লান্ত প্রত্যয় ওর হাত ধরতে চাইল। সাবধান করলো সে। ভাইয়া, হাতে মেহেদি দেওয়া। প্রত্যয় সরু চোখে তাকালো, নিরাসক্ত কণ্ঠে বলে, আচ্ছা, আমার সাথে আয়। তোমাকে ক্লান্ত লাগছে। মেহেদি দেওয়ার ওখানে দেখিনি তোমাকে, এখানে কেন ডেকেছো? তোকে একটা জিনিস দেখাবো। কি? প্রত্যয় ধীর পায়ে উষার পশ্চাতে এসে দাঁড়ালো। ও রাখে দুটিতে হাতের দেয়াল তুলে দিয়ে লুহু স্বরে জিজ্ঞেস করে, তুই কি দৃষ্টি ছাড়া আমি যে পথে তোকে নিয়ে হাঁটবো? তুই কি দৃষ্টি ছাড়া আমি যে পথে তোকে নিয়ে হাঁটবো সে পথে হাঁটতে রাজি? উষার দ্বিধাহীন কণ্ঠ। রাজি। আস্তে আস্তে পা ফেলে কয়েক কদম হাঁটলো উষা। তার সঙ্গে হাঁটলো তার পরাণ জুড়েই বসবাসরত মানুষটা। আহা, এভাবেই যদি প্রত্যয়ের বাহুতে বন্দিনী হয়ে, ভালোবাসায় বন্দিনী হয়ে পাড়ি দিতে পারত বহু বহু দূর। কিন্তু তা যে অসম্ভব। মৃন্ময়ের সাথে কথা হয়েছে ওর। প্রত্যয়কে আর কাঁদতে দিবে নাও।
এই একটা দিনের জন্য মৃন্ময়ের সাথে সাক্ষাতের জন্য অনেক কাঠখড় পুড়িয়েছে উষা। ভাইয়া চোখ মেলবো? হ্যাঁ। উষার চোখের আয়নায় প্রদর্শিত হলো একটা দোলনা। দোলনাটার দুই পাশে সবুজ লতাপাতা ও ফুল দিয়ে সাজানো, ঠিক যেমন রাজকুমারীদের হয়। বিস্ময় লুকাতে অপারগ হয়ে আশ্চর্য নেত্রে তাকালো প্রত্যয়ের মুখে। বিনিময়ে প্রত্যয় বেকায়দায় হাসল। দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে উঠল, এভাবে কি দেখছিস? আয়, দোলনায় বসবে। অবাকতার ঘুরে নিমজ্জিত উষা প্রত্যয়ের সাথে আরো 2 পা বাড়িয়ে দোলনায় বসল। প্রত্যয় দাঁড়ালো পেছনে। উষা ঘাড় বাঁকিয়ে আচ্ছন্নভাবে প্রশ্ন করল, এই দোলনাটা তুমি বানিয়েছো ভাইয়া? তোর জন্য। তোর মনে আছে স্মরণিকা নিবাসের দোলনাটার কথা? চড়ার জন্য সারাক্ষণ পাগল হয়ে থাকতি, কিন্তু আমি দিতাম না। হ্যাঁ, ছোট থেকে তেরা মানুষ তুমি। প্রত্যয় বাঁকা হেসে বলল, ইচ্ছে করেই দিতাম না। তোর রাগী মুখটা দেখতে অসম্ভব ভালো লাগতো। বলে ফের হাসলো প্রত্যয়। পরক্ষণই ডাকলো গাঢ় নরম স্বরে, উষা। উষার বুকে ঘাপটি মেরে থাকা উত্তেজনা তরতর করে বেড়ে গেল। অস্ফুট স্বরে উচ্চারণ করলো, বলো ভাইয়া। তোর মনে আছে একদিন দোলনায় বসে তোকে একটা কথা বলেছিলাম আমি? কোন কথাটা? বর আর বউয়ের ছবি এঁকেছিলাম আমি, মনে পড়েছে? পুরনো ক্ষত তাজা হয়ে উঠল উষার। মনে পড়ে গেল সেদিন প্রত্যয়ের বলা কথাটা। তোর জামাইয়ের নাম প্রত্যয় এহসান। নিষ্প্রভ কণ্ঠে আস্তিকর প্রত্যুত্তর করল, আছে। তোর কি মনে পড়ে আমি বলেছিলাম সে বউটা তুই, পাশের বরটা আমি? দুষ্টুমির ছলে বলেছিলে তুমি। দুষ্টুমি মনে হয়েছে তোর? হ্যাঁ, নয়তো মৃন্ময়ী নামের মেয়েটা কি তোমার নিশি রাতের কষ্টের কারণ হতো? তো একটু থমকালো না, হোঁচট খেল না, কায়দা করে এড়িয়ে উত্তর দিল, কিছু কিছু প্রশ্নের উত্তর দেওয়া যায় না। তুই চোখে যা দেখেছিস তা মেয়ে কি হতে পারে, আড়ালের সত্যটা হতে পারে অন্য কিছু। বিয়েটা তুই করিস না। উষা পাল্টা প্রশ্ন করলো, কেন করব না? পেছন হতে সামনে এসে দাঁড়ালো প্রত্যয়। হাঁটু গেড়ে বসে 2টি হাত নিজের হাতের মুঠো নিয়ে অশ্রু জল চক্ষু মেলে ধরল। নিভন্ত তার কণ্ঠস্বর, তুই কিছু বুঝতে পারছিস না ভোরের পাখি? বুঝতে পারছি, তোমার মনে আমার জন্য মায়া জেগেছে। আমি চলে যাব ভেবে শূন্যতার ভয় হচ্ছে। চিন্তা করো না ভাইয়া, খুব জলদি তোমার খুশি তোমাকে ধরা দিবে। প্রত্যয় নিস্তেজ অশ্রুসিক্ত বাক্যে আওড়াই, এটাই বুঝেছিস তুই? হুম। বিয়েটা করিস না প্লিজ। উষা অত্যন্ত স্বার্থপর হতে ইচ্ছে করছে। প্রত্যয়কে অনুরোধ করতে মন চাইছে। একটা বার কি ভালোবাসি বলবে ভাইয়া? মুখে বলল, তোমার কি সমস্যা ভাইয়া? প্রত্যয় মাদক হেসে জবাবে বলল, কারণ আমি চাই তুই সারা জীবন আমার ভোরের পাখি হয়ে থাক। তুই অন্য কারো ঘুম ভাঙানো পাখি হবে, এটা আমি সহ্য করতে পারবো না। উষা ভার্ত মুখে প্রশ্ন করলো দৈবক্রমে, তুমি না মৃন্ময়ীকে ভালোবাসো ভাইয়া? মাথা ঠিক আছে তোমার? কিসব বলছো? এসবের মানে কি? ছোট থেকে তুই আমার ভালো লাগা ছিল উষা। তোকে চেয়েছি আমি, তোকে চাই, আমার তোকেই লাগবে। কুয়াশা ছড়ানো শীতকাল এসে প্রকৃতিতে হাজির। চারিপাশ খোলাতে চাদরে আবৃত। হেমন্ত পালিয়েছে শীতের প্রকোপে লেজ গুটিয়ে। বদলেছে প্রকৃতির রূপ, পরিবর্তন হয়েছে মানব জীবনের ছন্দ। আনন্দ ঝলমলিয়ে ধরা দিচ্ছে কারো মনের খাঁচায়, কারো মন অম্বরে আবার বিষাদেরা উঠছে পাখি হয়ে। মানুষের মন পাল্টেছে, জীবন পাল্টেছে, পাল্টে গেছে নিঃস্বাদ উষা প্রত্যয় সকলের জীবন। এই যে উষার বিয়ে হয়ে গেছে 2 মাস, প্রহরের ইলেকশন 2 দিন পর, নিঃস্বাদ ও শিমুলের দিন রাত কাটে পড়তে পড়তে। এই মাস বাদে ফেব্রুয়ারিতে বিনা ডাকে উপস্থিত হবে মেট্রিক পরীক্ষা। তারই প্রস্তুতিতে নিঃশ্বাস ফেলবার জো নেই নিঃস্বাদ ও শিমুলের। 2 বান্ধবী একে অপরের সঙ্গে কথা বলার সুযোগও পায় না, অথচ ভালোবাসার মানুষের সাথে একদণ্ড কথা বলতে ভুলে না তারা। দুজনেই অনুরাগের অনলে দগ্ধ। তুমি এখানে আম্মু? হাতের দিকে ইশারা করে ফের সব প্রশ্ন দৃষ্টিতে দেখল মাকে। রোকেয়া চকচকা গোলাকার পাত্রের উপর থেকে ঢাকনা সরিয়ে কণ্ঠে আদর মেখে বললেন, তোর ফুফুর সাথে কথা হইল? কইল তোরে যাইতে, ভাপা পিঠা বানাইছে, লইয়া যা। তোর আব্বা নামাজ পড়াইয়া ঘুমাইতাছে, জলদি ফিরা আসিস।
নিশাতের মনের ময়ূরী প্যাখ্য মিলে নাচছে বেশ কতদিন ধরে। কেন যে কিসের কারণে এটা অত নাচে? বিছানার উপর থেকে মখমলের সোয়েটারটা গায়ে জুড়ে হেলে দুলে চলল সে স্মরণিকা নিবাসে। গত এক সপ্তাহ ধরে প্রহর ভাই তার ফোনের জবাব দিচ্ছে না। হয়তো ইলেকশন নিয়ে জোরদার ব্যস্ত। তার এই কদিন মনে হলো রাজনীতিবিদ প্রেমিক হিসেবে নিরামিষ। বাড়িতে ঢুকে নিঃস্বাদ চিন্তিত হয়ে পড়ে এই সাত সকালেই কেউ জেগে আছে কিনা। বাড়ির কাজের কর্মী সাহেলা খাতুন দরজা খুলে দিয়ে বলল, বউ তুমি, ডাক্তার ম্যাডাম রুমে আছে, খবর দিতেছে। আচ্ছা। বলতে বলতে আলতা ত্রস্ত পায়ে এলেন। হাতে তার একটা সিঁদুর লাল রঙের লেহেঙ্গা, বেশ ভারী মনে হচ্ছে। বুকে জড়িয়ে রেখে এগিয়ে আসলেন তিনি। সোফায় রেখে লম্বা নিঃশ্বাস ছেড়ে বললেন, যাক আসলি তবে, গত 2 মাস ধরে এই বাড়িতে পা রাখিসনি। নে দেখ, তোর হবু বর গতকাল এনেছে এটা। বিয়ের সব প্রিপারেশন প্রায় শেষের পথে। আপাতত ভাইয়ার মাথা ঠান্ডা হবার অপেক্ষা করছি, তারপরে তোদের বাড়িতে যাব সরাসরি। গোল চোখে লেহেঙ্গার দিকে চেয়ে আছে নিঃস্বাদ। ধরার সাহস পাচ্ছে না। বিয়ের শাড়ি লেহেঙ্গা নিয়ে প্রতিটা মেয়ের স্বপ্নের শেষ থাকে না। তারও স্বপ্ন আছে। তার স্বপ্নের কল্পনার অনুরূপী লেহেঙ্গাটা। চেয়ারম্যান ইলেকশন হারার পর থেকে আব্বার মনটা ভালো নেই। সর্বদা রেগে থাকেন তিনি। এটা হবারই কথা ছিল। ফুপার নাম ডাক আধিপত্য মহানন্দ গ্রামে ঢের। বড় বড় জায়গায় হাত আছে তার। তাছাড়া ওনার সব থেকে বড় শক্তি প্রহর ভাই। তৎক্ষণাৎ হবু বর কথাটা মনে হওয়া মাত্র জোরে সোরে ধাক্কা খেল সে। মিহিস্বরে জানতে চায়, প্রহর ভাই এসছেন? হ্যাঁ, রাতে এলো বিয়ের লেহেঙ্গা শাড়ি সব নিয়ে। রাত 1টায় আমাকে জাগিয়ে বলল গয়না যেন আজকের মধ্যেই চলে আসে, কালকেই যেন তোদের বাড়ি যায়। উষাদের বাড়িতে বলল একেবারে ইলেকশনের পর বিয়ে করবে, কিন্তু গত রাতে এসেই তোড়জোড় শুরু করলো, শপিংয়ে সেরে ফেললো। আমার ছেলেটা এমন কেন করলো রে মা? সব সময় মনে হতো তোকে খুব ভালোবাসে। যখন জিজ্ঞেস করতাম তোকে ভালোবাসে কিনা, তখন মুখ ফিরিয়ে নিয়ে তনুজাকে বিয়ে করবে বলে ঘোষণা দিল। তনুজাকে মেনে নিলাম। হুট করে উষার বিয়ের সময় এলো, বলে তোকে বিয়ে করবে। এমন হলে শুধু শুধু তনুজার সাথে এঙ্গেজমেন্টের কি দরকার ছিল? তনুজাকে আমি আংটি পরাইনি, পরিয়েছি তোমার ভাইয়ের মেয়েকে। তনুজাকে আংটি পরানোর সময় আমার ইমার্জেন্সি কাজের বাহানা দিয়ে তোমার হাতে আংটি গুজে দিয়ে বলেছিলাম তাকে পরিয়ে দিও, মনে নেই? নিশাতের পাশে বসে স্থির গলায় কথাগুলো বলল প্রহর। বক্র চাউনি নিক্ষেপ করলো মেয়েটার মায়াবী গড়নের চেহারায়। কেমন একটা ভয় থমথম করছে মুখশ্রীতে। প্রহর মজা পেল। বাঁকা হাসিতে মাখামাখি হয়ে গেল তার ঠোঁট দুটো। মায়ের দিকে স্বাভাবিক দৃষ্টিতে তাকালো। নিশাতের বুকের কোথাও ভয় ঘুরঘুর করছে। গত রাতে যে লম্বা রচনা লিখেছিল মেসেজে, মন বলছে সেটা গুরুতর প্রভাব পড়বে ওর উপর। কি সাহসটাই না দেখালো সে। আর তনুজা নামটা শুনলে এখন আর মনের মণিকোঠায় বিষাদাটা বসত করে না, ম্যাগ জমে না। হৃদয় ছেড়ে সূক্ষ্ম একটা যন্ত্রণা জল হয়ে নেমে আসে না চোখের কুল বেয়ে। এই 2 মাসে অনেক অনেক কিছুর পরিবর্তন হয়েছে। তনুজার হুট করেই তাদের জীবনে আসা, প্রহর ভাইয়ের তনুজার প্রতি মেয়েকে আগ্রহ দেখানো, সবে একটা রহস্য। এই সব সম্পর্কে অবগত সে। উষার বিয়ের পরদিন প্রহর ভাই সকল রহস্য পানির মতো স্বচ্ছ করে বুঝিয়ে দিয়েছে তাকে। সেদিন সেই মুহূর্তে নিঃস্বাদ বুঝলো, জানলো রাজনৈতিক প্ল্যাটফর্মটা মোটেও সহজ নয়। না জানি প্রহর ভাইকে এই নিষ্ঠুর পৃথিবীতে অনিশ্চিত প্রাণ নিয়ে কত লড়তে হবে সমাজের জন্য, প্রিয় মানুষদের জন্য, দেশের জন্য। তার সম্পূর্ণ ভয় নামক কারণটার জন্য মূলত দায়ী প্রহর ভাই। নিঃস্বাদ সুনিশ্চিত যে প্রহর ভাই আজ ওকে ছাড়বে না। এক বুক সাহস নিয়ে বার্তা মাধ্যমে যেই বাক্যগুলো লিখেছে সেগুলো রফা দফা করবেই। নিঃস্বাদ একটু সরে বসলো। ভরসা নেই মানুষটার। আলতা উঠে দাঁড়িয়ে বললেন, প্রহর, তুই লেহেঙ্গা নিয়ে আসলি, মেয়েটার পছন্দ হলো কিনা কে জানে, না হলে পাল্টি আনবি, দেখে নিক ও আগে ভালো করে। আমি নাস্তা বানিয়ে ফেলি, নিশুটা খেয়ে যাবে। কতদিন পর আসলো আমার মেয়েটা। প্রহর হাতে একটা ভাপা পিঠা তুলে নিয়ে বলল, মামি পাঠিয়েছে? হ্যাঁ, নিশু নিয়ে এলো। আচ্ছা, তুমি যাও মা, নিশুর জন্য ওর পছন্দের নুডলস বানিয়ে নিয়ে আসো। বিয়ের পর তো সে রাঁধবে, তার আগে শাশুড়ির হাতের খাবারের স্বাদ নিক। বললেই হলো, ও এখনো ছোট, রাঁধবে কি?
আমি রেঁধে খাওয়াবো আমার মেয়েকে? প্রহর সোজা নিশাতের চোখের দিকে তাকিয়ে স্পষ্টত করা কণ্ঠে বলে উঠল, শুন, একদমই কাজ না শিখে এ বাড়িতে আসবি না। বাসায় গিয়ে মাছ মুরগি সব কাটা শিখবি, রান্না শিখবি। নিজেকে প্রিন্সেস কিংবা সিন্ড্রেলা ভাবার ভুল করবি না। বিয়ের পর আমার হাতের উত্তম মাধ্যম খেলে এসব একেবারে ছুটে যাবে। আবার ভাবিস না এসব কাজের ভয়ে বিয়ে বসবি না। প্রেম করেছিস, বিয়ে তোর বসতেই হবে, বুঝেছিস? নিশাত দ্রুত দ্রুত হ্যাঁ বলল। আলতা মুখে হাত রেখে হাসি লুকানোর চেষ্টা করে ধমকালেন ছেলেকে। এসব কি প্রহর? তোর সামনে তোর মা দাঁড়িয়ে আছে, মায়ের সামনে তোর ছোট্ট হবু বউকে থ্রেড দিতে লজ্জা করে না? প্রহর ঠুটে দুষ্টু হাসি ফুটিয়ে বলল, ছোট থেকেই দিচ্ছি মা। বাচ্চা মানুষ শাসন না করলে আদরে বাদর হয়ে যাবে। নিশাত বিস্ফোরিত চোখে চাইল প্রহরের দিকে। কোথায় ছোট সে? ওর বয়সী মেয়েরা বিয়ে করে সংসার করছে, তারই ছোট্টবেলার খেলার সাথে এক মেয়ে, 1.5 মাসের একটা বাচ্চা আছে। প্রহর ভাই কোন যুক্তিতে বাচ্চা বলে তাকে? বাচ্চা না, কিশোরী সে। আলতা ছেলে ও ভাইজিকে রেখে রান্নাঘরে চলে গেলেন। সুযোগ পেয়ে লুফে নিল প্রহর। এক টানে নিশাতের কবজিতে শক্তপুক্ত হাতের থাবা বসিয়ে দিয়ে সে কঠিন কণ্ঠে আদেশ করে, রুমে চল তুই। মাকে বলে কয়ে আনিয়েছি তোকে, ভোর থেকে অপেক্ষা করছি তোর জন্য। নিশাত বহু কষ্টে নিজেকে রক্ষা করার জন্য শক্ত হলো, বাধা দিয়ে বলল, আম্মু বলেছে তাড়াতাড়ি বাসায় যেতে। সামনের মানুষটা ঘাড় ঘুরিয়ে হৃদয় কেমন করা হাসি হেসে বলল, 5 মিনিটে কি খুব বেশি দেরি হতে হবে তোর? না। মিয়ে যাওয়া কণ্ঠে জবাব দিল সে। প্রহর টেনে ওকে রুমে নিয়ে এসে দরজা আটকে দিল। থতমত হাল নিশাতের। নিজের করা কর্মের জন্য ভুলের মাসুল গুনতে হবে তার। কি দরকার ছিল ওসব বলার? কেন যে অন্তরে ভালোবাসা ঢুলে ঢুলে পড়ছে? সব ভালোবাসার দোষ। এই ভালোবাসা জানে প্রহর ভাই তাকে কতটা ভালোবাসে, সে কতটা ভালোবাসে প্রহর ভাইকে। তাহলে শুধু শুধু একটুখানি ব্যস্ততার ফলে শ্রেষ্ঠ দূরত্বে কি ভালোবাসার সমাপ্তি ঘটে? ভালোবাসা কখনো নিঃশেষ হয় না। প্রকাশের সকল রাস্তা বন্ধ হলেও ভালোবাসা চিরকাল সজীব রয়ে যায়, থেকে যায় ভেতরে সযত্নে গোপনে। শরীর গুটিয়ে ঠায় দাঁড়িয়ে থাকা নিশাতের দিকে তাকিয়ে প্রহর অদ্ভুত ভঙ্গিতে নিঃশব্দে হাসলো। ইদানিং তার হাসির রোগ হয়েছে বলা যায়। এই লম্বা চিকন দেহের হলুদিয়া মেয়েটাকে দেখলেই তার এমনতর অবস্থা হয়। এক পশলা বৃষ্টি নেমে আসে ঝমঝমিয়ে হৃদয় জমিনে, ভিজিয়ে দেয় সকল চিন্তা হতাশা কষ্টকে, মন প্রাণ করে তোলে সুখময়। পৃথিবীর সবার কাছে শান্তির মতো অমূল্য জিনিসটা খুঁজে পাওয়া দুষ্কর। যার কাছে মিলে সে আমাদের প্রিয়জন, ভালোবাসার মানুষ। প্রহরের শান্তি ভালো লাগার হৃদয় ভূমির একমাত্র মালকিন সামনে দাঁড়ানো মেয়েটা। নিশাদকে একটু বিব্রত করে দিতে সে গাম গামে সুর তুলল, তুই কি বলেছিস আমি নিরামিষ? রাজনৈতিক প্রেমিক নামেই নিরামিষ? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দাও প্রহর ভাই। নিশাদের গলাটা করুণ শোনালো। প্রহর দমল না। ওর কোমরে বা হাতটা সাপের মতো পেঁচিয়ে কাছে টেনে নিয়ে চেপে ধরল বুকের সাথে। নিশাদ চমকালো, হয়তো বেহব্বল হয়ে পড়ল সে। বুকের গহনে বাজতে শুরু করে তানপুরা হয় দৃশ্য সেতারের শব্দে মাথা ভার ভার হয়ে এলো তার। এত এত কাছে কখনো আসেনি সে। এই বুকে ছুঁয়ে দেখেনি হাত। এক অপরিচিত অচেনা নেশায় ডুবে গিয়ে ধীরে ধীরে হাতটা রাখলো সে শক্ত বক্ষে। কি অস্থির নেশা! হরমোনের অনিয়ন্ত্রণ ক্রিয়াকলাপে চিত্ত সামলাতে অপারক সে। দুলতে লাগলো সমস্ত কায়া। কুচকুচে কালো মনের চোখ দুটো ওর দিকে তাকিয়ে মাদকময় স্বরে বলে উঠল, আর কি বলেছিস? কল ধরছি না বলে শাস্তি হিসেবে বিয়েতে না করে দিবি? এত সাহস তোর? দেশের সেবায় মন স্থির করেছি বলে ক্ষমতা দরকার, কিন্তু আমার সুস্থ থাকার জন্য তোকে দরকার। বেঁচে থাকতে চাই বলেই তোকে চাই আমরণ। নিশাত মুগ্ধ হয়ে শুনতে থাকে কথাগুলো। এমন কখনো হয়নি তার। প্রহর ভাইয়ের সান্নিধ্য চঞ্চল করে তুলছে তাকে। মন চাইছে ছুঁয়ে দিতে নড়বড় করা ওই অধরদয়, মোলায়েম হাতে স্পর্শ করতে শ্যামবরণ পুরুষের অমসৃণ গাল। প্রহর বলতে বলতে থেমে গেল। চোখে পড়ল ভালোবাসা, ভালোবাসা পাবার আকুতি। নেশাতুর চাহনি। সে বিশদ কণ্ঠে কোনো ভনিতা ছাড়াই বলল, আমি যদি তোকে আমার কালচে ঠোঁট দুটো দিয়ে একটা চুমু খাই,
তোর কি খারাপ লাগবে নিশু? নিশাত বিস্ময়ে বেসামাল হয়ে ছাপটে ধরল প্রহরকে। লজ্জিত কণ্ঠে শুধালো। হ্যাঁ, ভীষণ খারাপ লাগবে। প্রহর এবার কোমরে 2 হাত দিয়ে ধরে শরীরটা আরেকটু আগলে নিয়ে দুষ্টমি করে জিজ্ঞেস করলো। কেন খারাপ লাগবে তোর? আমার ঠোঁট কালো বলে? নিশাত অবাক হয়ে হড়বড়ে উত্তর দেয়। তুমি কালোও নও, শ্যামলা। তাহলে চুমু খেলে কি সমস্যা? আমার মনে হচ্ছে চুমুতে আমার জ্বর উঠবে। বুকে মুখ গুজে আস্তে করে লাজ লজ্জার মাথা খেয়ে কথাটা বলল নিশাত। আসলে চুমুর কথা শুনে তার শরীর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। মনে হচ্ছে পুরনো রোগটা ধরা দিবে। আকস্মাৎ জ্ঞান হারানোর অসুখ। চুমু খেতে গিয়ে সে বেহুশ হয়ে গিয়েছে এটা বলে সারা জীবন পচাবে প্রহর ভাই। প্রহরের মুখটা তুলে ধরে ঠোঁটজোড়া খুব কাছে নিয়ে গেল। উন্মাদ প্রেমিকের মতো ধৈর্য হারিয়ে অসহিষ্ণু গলায় বলল। স্বপ্নে তোকে শত হাজার লাখবার চুমু খেয়েছি নিশু। বাস্তবে একবার আমার ঠোঁট তোর নরম ঠোঁটে ছুঁয়ে দিলে কি খুব বেশি অপরাধ হয়ে যাবে কি? তোর জ্বর আসলে আমি ডাক্তার ডাকবো, প্রমিস। একটা চুমু খাই। ভেতর সামাল সামাল রব উঠল, কিন্তু নিজেকে সামলাতে ব্যর্থ হয় কিশোরী। আবেগে নিঃস্বাদ প্রহরের গলা জোরে ধরে চোখ বুজে বাচ্চাদের ন্যায় বলে বসলো। আমি যদি বেহুশ হই সামলে নিও। মিলে গেল 2 জোড়া অধর। কতক্ষণ ছিল তাহাদের মিল সেটা অজানা, তবে নিঃস্বাতের সমস্ত মনে ছড়িয়ে পড়ে কস্তুরীর সুবাস। তার প্রথম প্রেম, তার প্রিয় মানুষের প্রথম ছোঁয়া, স্মৃতির অ্যালবামে যত্ন করে রেখে দিবে সেটা। বৃদ্ধ বয়সে কোনো একদিন বসন্তের প্রেমে মগ্ন হয়ে কিংবা বারান্দায় বসে ঝুম বৃষ্টি দেখতে দেখতে সে উপভোগ করবে পুনরায় মুহূর্তটুকু। স্ত্রীর গায়ে 30 বছরের বিবাহিত জীবনে প্রথমবার হাত তুললেন রফিক আজম। রাগে গা রিরি করছে তার। থাপ্পড় দিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নিলেন তিনি। চোয়াল শক্ত করে গর্জে উঠলেন। তুমি এরকম কইরা আমার বিশ্বাস ভাঙবা কোনোদিন ভাবি নাই সৌরভের আম্মা। মেয়েটারে নিয়া আমার মেলা স্বপ্ন আসিল, সব শেষ করে দিলা। সব তলমাদের মিলিত কাজ। আমার মেয়েরে এই ভুলের পথ, খারাপ পথ থেইকা সরাইয়া আনমো আমি। রান্না করো গে, অতিথি দুপুরে আসবো। ভালোবাসার প্রদীপ যখন নিভু নিভু থাকে, বুকের ভেতর তখন ধেকে ধেকে আগুন জ্বলে। চাতকের মতো পথ চেয়ে থাকে তপ্ত হৃদয় শীতল বায়ু। সেই হিমশীতল মন ভালো করে দেওয়া বাতাস পাওয়ার লোভে লোভাতুর হয়ে মানব মন দ্রোহ, কষ্ট, যন্ত্রণা সব সহ্য করে হেরিয়ে ছুটতে থাকে পুরো দমে। মৃন্ময়ও ছুটছে বেয়ারা হয়ে। সে দুঃখ প্রকাশ করতে পারে না সেখানে। পারবে কিভাবে? এই ব্যস্ত নগরীতে পা ফেলার আগে কোনো মনোবেদনা তার মনকে ছুঁয়ে দেয়নি, কাঁদায়নি রাতের পর রাত। এই শহর, এই নগরের জঘন্য মুখোশধারী কিছু মানুষ তার জীবনের রংধনুর 7 রং কেড়ে নিয়েছে। উপহার স্বরূপ দিয়েছে সাদা কালো বর্ণহীন একটা জীবন। তার সমস্ত দেহ, মস্তিষ্ক, অন্তর বিদ্রোহ করছে। এক যুগে ভালোবাসাকে ঝাপটে ধরতে পারেনি সে। হেরেছে, বারবার গুমড়ে মরেছে বাস্তবতার কাছে। তার নিভু নিভু অনুরাগের প্রদীপটা হালাফালায় নিভে গেছে চিরতরে, জ্বলবে না আর কোনোদিন। আজ সে রিক্ত, শূন্য। সে জানতো যেচে আসা ভালোবাসাকে তার হারাতে হবে। তবু কেন এত কাঁদছে ভেতরটা? বহু সাধনা কষ্ট সহ্য করে যে শক্ত আবরণটা তৈরি করেছে তার শরীরে নরম রূপটা কাউকে দেখাতে চায় না ও। সে বুঝলো, জানলো, ভালোবাসার মতন রং ঢং তার জন্য নয়। সে তো কেবল হারাতেই জানে, কেউ কখনো জানবেও না। প্রথম ভালোবাসা হারিয়ে নিঃস্ব হওয়া মৃন্ময়ী নতুন করে প্রেম সমুদ্রে ডুব দিয়েছিল। ওঠেনি আর। গোলগাল চেহারার মেয়েটাকে এগিয়ে আসতে দেখে সে তড়িঘড়ি করে দীর্ঘশ্বাস টেনে নিয়ে নিজেকে প্রস্তুত করলো। তার বুকের গহীনে যে ধ্বংসযজ্ঞ চলছে কাউকে টের পেতে দেবে না। মেয়েটার সাথে আজ ওর দ্বিতীয় দেখা। অল্পটুকু সরে গিয়ে মেয়েটাকে বসার জায়গা করে দিয়ে ঝরঝরে কণ্ঠে হাসি হাসি মুখে বলল, বসুন আপু, ক্লাস শেষ আপনাদের? না, দেখলেন নিজেও ক্লাস মিস করলাম, আপনাকেও করালাম। তীব্র আফসোস নেই বলল উষা। বসতে বসতে সে আরো বলল, প্রত্যয় ভাইয়া দেখা করেছে আপনার সাথে? প্রশ্নটা শুনে মৃন্ময়ের নিষ্ঠুর মনটা হু হু করে কেঁদে উঠল। কান্নাবিন্দু মুক্ত হতে চাইলেও সুন্দর দুটি চোখ ছাপিয়ে, কিন্তু মৃন্ময় দেবে না। দুর্বলতা মানায় না তার।
জটিল এই ভুবনে পাথরের মতো শক্ত রূপটাই টিকে থাকার জন্য সঠিক, যৌক্তিক। সে খুব আস্তে করে বলল, না। উষা কপালে ভাঁজ ফেলে চক্ষু দয় শুরু করে প্রশ্ন করলো, কবে থেকে আর দেখা হয়নি আপনাদের? 2 মাস আগে একবার ভার্সিটিতে ঢোকার সময় গেটের সামনে মুখোমুখি হয়েছিল প্রত্যয়ের। লোকটা মৃন্ময়ীকে এক পলক দেখে নিয়ে চট করেই নজর সরিয়ে চলে গেল অতি সন্তর্পণে। মৃন্ময়ী বারবার পেছনে ঘাড় ফিরে চেয়েছে, ফিরেও দেখেনি লোকটা একটাবার। বিস্ময়ে কাজল ও তিমুর মুখ হা হয়ে গিয়েছিল। তারা দুজন হতভম্ব স্বরে ওকে প্রশ্ন করেছিল, মৃন্ময়ী, এটা প্রত্যয় ভাই না? তোকে এড়িয়ে গেল নাকি রে? আমাদের বিশ্বাস হচ্ছে না। যেই ছেলে মেঘ বাদল রাতভর অপমান পরায় না করে তোর পেছনে পড়ে থাকতো, সে কিনা তোকে ইগনোর করলো। কি হয়েছে রে? আবার খারাপ কিছু বলেছিস? মৃন্ময়ী সজোরে মাথা নেড়ে জবাবে বলেছিল, কিছু বলিনি, ওনাকে এ কয়দিন দেখিনি, কি জানি কি হলো। সেদিন মৃন্ময়ী হতবাক হয়েছিল। মানুষের আচরণ এত জলদি পাল্টায়। তারপর মৃন্ময়ীর মনে পড়ল, অনিশ্চিত পৃথিবীতে নিশ্চিত কিছুই নয়, আর মানুষের আচরণ তো প্রকৃতির মতোই রূপ পরিবর্তনে দক্ষ। সে উষাকে সেধের সাধা কণ্ঠে বলল, আপনার বিয়ের আগের রাতে আমার সাথে দেখা করতে এসেছিলেন না? তার একদিন আগে ভার্সিটিতে দেখেছিলাম, তবে দেখাটা অবশ্য ভুলবশতই হয়েছিল। উষার বিস্ময়ের শেষ নেই। প্রত্যয় কি পাল্টে গেছে সত্যিই? ভালোবাসার রং বদলায়। ভালোবাসার নিয়ম হলো ভালোবেসে যেতে হবে আমরণ, চিরকাল। তাহলে পাল্টালো কেমন করে? প্রত্যয়ের প্রতি অভিমানটা আরও কঠিনভাবে জমে গেল মণিকোঠায়। মোহের নেশায় আসক্ত হয়ে একটা মেয়ের পেছু পেছু ঘুরঘুর করা, তাকে স্পর্শ করা, বিয়ের প্রস্তাব পাঠানো একেবারেই অনুচিত। আজ সে স্বচ্ছভাবে মৃন্ময়ীর মতামত জানতে এলো, খোঁজ নিল প্রত্যয়ের অনুভূতির। এতে সিদ্ধান্ত নিতে সহজ হবে তার। সে একটু মন খারাপ করে জিজ্ঞেস করলো, আমার বিয়ের দিন আপনাকে আসতে বলেছিলাম, আপনি কেন আসেননি? আপনি আসলে হয়তো ঘটনাটা অন্যরকম হতো। প্রত্যেক ভাইকে গ্রহণ করে নিলে আপনাদের দুজনের জীবনটা সুন্দর হতো। মৃন্ময় রুষ্ঠ জগলে স্মিত হাসি নীরবে নিঃশব্দে খেলছে। উষাকে চমকে দিয়ে বলল, কাকে গ্রহণ করার কথা বলছেন? আমাকে ভালোবাসলে আপনি তার সহধর্মিণী হতেন না? আপনাকে ভালোবাসতো বলেই বোধহয় তার জেদ আমায় কাবু করতে পারেনি। বিয়ের জন্য কংগ্রাচুলেশনস। আমি ভাইয়াকে ডিভোর্স দিয়ে দিব। বিয়ের পর দিনে আমি বাড়ি ছেড়েছি, ফ্রেন্ডের বাসায় উঠেছি। 2টা মাসে একবারও বাবাকে দেখতে যাইনি। মৃন্ময়ী বিস্ফোরিত নেত্রে চেয়ে বলল, কেন করেছেন এমনটা? ভাইয়া অপরাধ করেছে, তার সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। আমি কবুল বলতে বাধ্য হয়েছি বাবার মুখ দেখে, কাকিমণি অশ্রু সজল চোখ দেখে, প্রহর ভাইয়ার কথায়। দায়বদ্ধতার সংসার আমি কেন করব? ভালোবাসেন বলে কি রাজি হননি? জানেন, আমার বোঝার ক্ষমতাটা একটু বেশি। আমি মানুষের ভালোবাসা ধরতে পারি, কে আমাকে ভালোবাসে, কেউ বাসে না, খুব বুঝি আমি। সেদিন রাত্রিরে প্রথম দেখায় আপনার কথা আমি বুঝে গিয়েছিলাম প্রত্যয় ভাইয়ার জন্য আপনি ঠিক কতটা ভালোবাসার হৃদয় লুকিয়ে রেখেছেন। আমরা প্রতিটা মানুষ ভুল করি, মাঝে মাঝে আবেগকে জেদ বলি, ভালোবাসা বলি, আর ভালোবাসাকে আবেগ মোহ বলে দূরে ঠেলে দিই। হ্যাঁ, উনি অপরাধ করেছেন। জেদকে প্রেম দাবি করে আমাকে চেয়েছেন, ভেবেছে আমার ছাড়া বাঁচবে না। কিন্তু দেখেন, আমার প্রত্যাখ্যানে দিব্যি শ্বাস নিচ্ছে, কিন্তু আপনাকে হারানোর ভয়ে চিরতরে নিজের নামে লিখে নিয়েছে। আমি কখনোই ওনার জেদকেও আপন করতে পারতাম না। আমার সাধ্য নেই আপু। আমি এসেছিলাম শুধুমাত্র ওনাকে পোড়াতে। আমার জীবনের ধ্রুব সত্য হলো আমি একজন বিধবা মেয়ে। কথাটা নিজেকে পরিপাটি করে শক্ত মনে দৃঢ় কণ্ঠে বলে ফেলল মৃন্ময়ী। উষার মনে হলো কোথায় বোমা বিস্ফোরণ ঘটেছে। অবিশ্বাস্য গলায় জোরে সরে উচ্চারণ করলো, কি বলছেন? কিন্তু মৃন্ময়ী অত্যাধিক ঠান্ডাভাবে আরো চমক দিয়ে বলল, শুধু তার নয়, আমার 4 বছরের একটা ছেলে আছে আপু। আমার জীবনের কঠোর বাস্তবতা একদিন আপনাকে বলবো। হাতে সময় কম, শহর ছাড়া বন্দোবস্ত করছি। যাওয়ার আগে অবশ্যই আপনার সাথে একবার দেখা করে যাব। ডিভোর্স শব্দটা আর উচ্চারণ করবেন না। তাকে তার ভুল বুঝতে দিন, শাস্তি দিন, তবু ছেড়ে যাবেন না। যার পাপ করে ভুল করে তাদের আমরা নিচু করলে তারা কি তাদের নিজেদের ভুলটা বুঝতে পারে না তো। বরং সেই মানুষটার পাশে থেকে গিয়ে তাকে বুঝিয়ে দিন, হয় সে পাপ করেছিল, ভুলের আগুনে দগ্ধ হয়েছিল সে,
মৃন্ময়ী পার্ক থেকে বেরিয়ে যায়, চলে যায় রহস্য রেখে। উষার নিকট এই মেয়েটাকে আরও রহস্যময় লাগছে। মেয়েটার চোখে প্রত্যয়ের জন্য শ্রদ্ধা দেখেছে স্পষ্ট। কত পজিটিভ চিন্তাধারা মেয়েটার। কষ্টের ছাপ লেগেছিল চোখে মুখে। প্রত্যয় ভাই কি কখনো জানবে যাকে আশ্রয় দিয়েছিল জেদের বশীভূত বনে তার জীবনের সত্যটা? উষা আবার তাড়াহুড়ো করে পা চালালো। আরও একটা ক্লাস আছে ওর। শীতের ঘন কুয়াশা পালিয়েছে মধ্য দুপুরে। তেজহীন রোদ উঁকি ঝুঁকি মারছে এদিক সেদিক। 12টা বাজে। ক্লাসের পর সোজা হলে যাবে ও। বাবাকে দেখা হয় না কতদিন। বাড়ি গেলে প্রত্যয়ের চোখে ধরা পড়বে। আশ্চর্য হলেও সত্য, 2টা মাসে প্রথমবার বাহিরে এসেছে ও। হল থেকে ক্লাস, ক্লাস থেকে হল, এটাই তার গন্তব্য। বাবা ও প্রহর ভাই ছাড়া কারো কল রিসিভ করে না। প্রত্যয়ের নাম্বারটা বিয়ের রাতে ঠাঁই পেয়েছে ব্লক লিস্টে। কেন জানে না, প্রত্যয়কে কোনোভাবেই ক্ষমা করতে পারছে না ও। বারবার মনে হচ্ছে লোকটা অন্যায় করেছে ওর সাথে, মৃন্ময়ীর সাথে। বারকাক মেডিকেল কলেজের সামনে এসে দাঁড়িয়েছিল প্রত্যয়। ভিন্ন নাম্বার থেকে কল দিয়েছে, কিন্তু উষা রেসপন্স করেনি। তার আসার খবরটা ওর বন্ধু বান্ধবী দিত। বেশ লুকিয়ে চুরে থাকে সে নিজের স্বামীর কাছ থেকে। তবে এখন বেরিয়েই মনে হলো চরম ভুল করে ফেলেছে। সম্মুখের লম্বা দেহি এলোমেলো চুলের পুরুষকে দেখে বুক ধরফর করতে লাগলো। ভাবলো মুখে ওড়না দিয়ে ঢেকে কেটে পড়বে। হইল কই, ঠিক ঠিক সেই পুরুষের কাছে ধরা খেয়ে গেল। মনের মানুষকে চেনার, তার উপস্থিতি টের পাওয়া, তাকে অনুভব করার এক অন্যরকম অদ্ভুত শক্তি থাকে প্রতিটা প্রেমে মত্ত মানুষের। উষা যতই মুখ থাকুক, নিজেকে আড়াল করুক, ঠিক ঠিক প্রত্যয় পেয়ে গেল তাকে, টের পেল তার অস্তিত্ব। পাশ দিয়ে যাবার সময়টায় ওর ওড়নার একটুখানি অংশ পেছন থেকে টেনে ধরল প্রত্যয়। গম্ভীর গলায় অভিমান জমা কণ্ঠে আদেশ করলো, গাড়িতে গিয়ে বস। উষা আশেপাশে তাকিয়ে দেখলো কেউ ওদের দিকে চেয়ে আছে কিনা। না, কেউ দেখছে না। সে না ঘুরেই কলেজের গেটের দিকে দৃষ্টি রেখে কঠিন মুখে বলল, ওড়না ছেড়ে দাও, পাবলিক প্লেসে অসভ্যতামি কেন করছো? প্রত্যয়ের মেজাজ চড়ে গেল। রাগ টকবক করছে সমস্ত শরীরে। বিয়ের পরপরই বাড়ি ছেড়েছে মেয়েটা, যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। তার সাথে ক্লিয়ার কথা পর্যন্ত বলছে না, বলার সুযোগটাও দিচ্ছে না। অনেক সহ্য করেছে সে, সে মানে এবং জানে বড়সড় অন্যায় লিপ্ত সে। তাহলে কি কথা বলার সুযোগটুকু দেবে না? জানতে চাইবে না তার কথাগুলো? রাগত্ব স্বরে বলল, তুই আমার স্ত্রী, তোর সাথে অসভ্যতা কেন করব? তোর ওড়না ধরার উপর অধিকার আমার আছে। উষা এবার ঘুরল। তেজে দৃষ্টিঝোড়া সরাসরি ডুবে দিল প্রত্যয়ের চোখে চাহনিতে। কণ্ঠ অল্প শীতল, মিশে আছে একটুখানি যন্ত্রণার ছাপ। আমাকে স্পর্শ করার লাইসেন্স পেয়ে গিয়েছো বলে আমার মতামতের বিরুদ্ধে ছুঁয়ে দেবে? হাত দিয়ে ছোঁয়ার আগে মন দিয়ে ছুঁয়ে দিতে হয় ভাইয়া, মনের মিলন ঘটাতে হয়। প্রত্যয় আহত হলো কথার ধাঁচে। এই উষাকেও চেনে না, এমন করে তার সাথে কথা বলেনি কখনোই। ওড়না ছাড়ল না তবু, বরঞ্চ আরেকটু টেনে ধরে লঘু স্বরে বলে উঠল, এখানে দাঁড়িয়ে কথা বলা যাবে না, আমার সাথে চল। উষা একরুখা জেদ ধরে বসলো সে যাবেই না। বাধ্য হয়ে প্রত্যয় টানা হ্যাচড়া করে গাড়িতে তুলল তাকে। তোর মধ্যে এক ছেলে ছুটে এসে জিজ্ঞেস করে বসে, আপনি ওনার সাথে জোরাজুরি করছেন কেন? প্রত্যয়ের জবাব ছিল বিশদ, কণ্ঠ ছিল ধারালো, বউ অভিমান করে পালিয়ে এসছে, মান ভাঙিয়ে বাড়ি নিয়ে যাচ্ছে। ছেলেটা দাঁড়িয়ে গেল থতমত খেয়ে। একবার তাকালো উষার দিকে। উষা মুখ ফিরিয়ে চুপটি করে আছে। যা বোঝার বুঝে গেল ছেলেটা। প্রত্যয় গাড়ি ছুটে কোলাহলের স্থান ত্যাগ করে একটা নির্জন জায়গায় এসে ব্রেক কষল। কোথাও কেউ নেই, একেবারে নিশ্চুপ একটা জায়গা। গাড়ি থেকে নেমে সে তার হৃদয়ের রানীকে টেনে বের করলো। সোজা সাপটা প্রশ্ন ছুড়ে মারল উষার পানে, কি সমস্যা তোর? বড় বাবা, ভাই, মা সবাই চাইছে তুই বাড়ি ফিরে যা, কারোর সাথেই ঠিকঠাক কথা বলছিস না। তাছাড়া আমি তোর হাজব্যান্ড উষা, কিভাবে পারছিস আমাকে ছেড়ে এভাবে থাকতে? নাটকীয় বিয়ে নিয়ে এত কিসের অধিকার দেখাচ্ছ তুমি? প্রত্যয় ওর 2 হাত ধরে কাছে নিয়ে আসলো, বন্দি করে ফেললো তার ভোরের পাখিকে বক্ষ পিঞ্জিরায়। পিঠে হাত রেখে মুখের সাথে লাগিয়ে গালে গাল ঘষে ধীরভাবে সুমধুর সুরে বলল, বিয়ে কিভাবে করেছিস সেটা বড় কথা নয়, গুরুত্বপূর্ণ কথা হলো তুই আমার বউ। প্রত্যয় এসানের বউ হয়ে তুই খুব খাতার হয়ে গেছিস উষা। উষা প্রত্যয়ের মুখের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে মৃদু হাসি লুকিয়ে স্ল্যাশের গলায় বলে উঠল,
সঙ্গদোষের স্বভাব নষ্ট, তাই ঘাটতারার বুক ঘাটতারা হবে, এটাই নিয়ম। এই নিয়ম তুই বানিয়েছিস? পৃথিবীর সকল নিয়ম বানাতে হয় না, কিছু কিছু নিয়ম আপনা আপনি চলে আসে, আমরা কেবল সেগুলো সাদরে গ্রহণ করি। প্রত্যয় সম্পূর্ণ চাহনি আটকে আছে মায়াবী গরনের মায়াবতীর মুখশ্রীর অপার সৌন্দর্যে। অপরূপা তার কাছ থেকে আড়ালে ছিল মাসের পর মাস, ভেঙে গড়ে দিয়েছে তাকে। উষাকে হারানোর ভয়ে সুপ্ত প্রেমের গর্জনে কেঁপে উঠেছিল তার মন প্রাণ অন্তর। জোরদার হরতাল চলছিল হৃদয় পথে। সে তার করা সকল অন্যায় অবিচার সবকিছু বক্ষস্থলে থাকা মেয়েটাকে বলতে চায়। অতঃপর যদি গ্রহণ করতে হয় তাকে শাস্তি স্বরূপ আবারও দ্রুত মাথা পেতে মেনে নেবে সে। তবু পারবে না মায়াবী রূপের বউটাকে হারাতে। সত্যি বাড়িতে এসে জ্বরের উত্তাপে পড়ছে নিশাতের শীর্ণ কায়া। চোখের মনি রক্তাভ ফর্সা চেহারাটা টমেটোর মতো টকটকে লাল আবিরে মাখামাখো। তাতে ওর কোনো চিন্তা নেই, এমনকি উত্তাপ ওকে কাবু করতে পারছে না। তার মনের কারণে লাল নীল প্রজাপতি তিরিং বিরিং করে উঠছে। দিগন্তে জুড়ে রংধনুর মেলা। স্মরণিকা নিবাস থেকে কিভাবে বেরিয়ে এসে পৌঁছালেও মজুমদার বাড়িতে সে জানে না। মনে হলো অদৃশ্য এক শক্তি টেনে টেনে এনে দাঁড় করেছে মজুমদার বাড়ির চৌকাঠে। লজ্জার রাজ্যে হারিয়ে গিয়ে কোন পথে হেঁটে এসেছে তাও খেয়াল নেই। মস্তিষ্ক মন দেহ সব কেবল বারংবার ওকে নিয়ে যাচ্ছে চুম্বনরত মুহূর্তে। অক্ষি কাছে ভেসে ভেসে উঠছে মাদকময় দৃশ্যখানি। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।